আল্লাহু আকবার এবং ইন্না লিল্লাহ বলে চিৎকার করতেছিলাম। পাশের রুম যে কাস্টডি ছিল তারা প্রত্যেকে বলতে পারবে আমি কতবার আল্লাহু আকবার কতবার ইন্না লিল্লাহ বলেছি। আমাকে প্রায় আধা ঘন্টা 12 জন পুলিশ একসাথে টর্চার করে। টর্চারের মাথা আমি বলতে পারবো না, কিন্তু প্রথম মার থেকে ঠিক আধা ঘন্টা পর আমি সজোরে কালিমায়ে তয়্যিবা পড়েছি, কারণ তখন আমার গর্দনায় ট্রেজার মারা হয়েছিল। আপনারা জানেন ট্রেজার কি? ইলেকট্রিক শক। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহতদেরকে কেন তার ন্যূনতম চিকিৎসার জন্য রাস্তা নামতে হয়? কারণ এই আহতরাই যখন রাষ্ট্রের প্রয়োজনে নিজের সর্বস্বটাকে বিলিয়ে দিয়েছিল, এই আহতরাই যখন নিজের রাষ্ট্রের প্রয়োজনে শহীদ হওয়ার শপথ নিয়েছিল, আজ তাদের প্রয়োজনে রাষ্ট্র কোথায়? আজ তাদের প্রয়োজনে রাষ্ট্র কোথায়? আমার উত্তর চাই। আমার প্রশ্নের উত্তর আমার সামনে উপবিষ্ট যে সরকারি এবং প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারা ইনশাল্লাহ দিবেন, এবং শুধু উত্তর নয়, এটি কাজেও তারা করিয়ে দেখাবেন। আমি এই কথা থেকে সরে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার দিকে যাই। আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত হই খুবই অপরিকল্পিতভাবে। তবে আন্দোলনের সাথে আমার এতটাই গভীরতা সৃষ্টি হয়ে যায় একটি মাত্র কারণে, যেটা ছিল যে আমাদের সিলেটের মূল যে আন্দোলনের জায়গা সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটা ছিল ঠিক আমার বাসার পাশে। তাই আমি মোটামুটি 2 বেলা খাওয়া ছাড়া আমার বাসায় যাইতাম না। আর একবার আমার বাবা খবরের চ্যানেলে নিউজ দেখার সময় বলছিল যে আমার ছেলে হয়তো এই আন্দোলনের খবর এখনো পায় নাই, যার কারণে হয়তো এখনো সে ঘরে বসেছে, নাহলে তো সে ঘরে বসে থাকার কথা না। জিনিসটা আমাকে এমন ভাবে নাড়া দেয় যে আমি ওই দিন রাত থেকেই সাস্টের সামনে থেকে পড়ে রই। আমার কপালটা পড়ে ওই দিনই 18 তারিখ, যখন সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছিল। আমি আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের যত ভাইয়েরা আছে, যত আন্দোলনরত শিক্ষার্থীরা আছে, সবার সাথে একসাথে আমরা সেখানে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছিলাম। সেখানে পুলিশ হঠাৎ করে আমাদের দুইজন প্রতিনিধির ভাইকে আলটিমেটাম দিয়ে যে 20 মিনিটের ভিতরে আমাদের রাস্তা ছাড়তে হবে। কেন ভাইয়া, সারা দেশে যখন বাংলা ব্লকেট কর্মসূচি চলছে, শুধুমাত্র সিলেটেই কেন আমরা রাস্তা ছেড়ে দেবো? শুধুমাত্র এটা সিলেট সুনামগঞ্জ মহাসড়ক বলে। এই অভিযোগের উপর ভিত্তি করে তারা 20 মিনিট কি 5 মিনিটের মাথায় অতর্কিত গুলি চালিয়ে আমাদেরকে ছন্নছাড়া করার চেষ্টা করে। সেই গুলিতে আমি আহত হই। আমার পিছনে 47টি ছোড়া গুলি লেগেছে। আমি ওই অবস্থায় যখন ফায়ারিং এর মাঠ চলছে, আমার 17 জন ভাই আহতদেরকে নিয়ে আমি সারেন্ডার করে গিয়েছিলাম উসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে, এবং আমি এইরকম করে পাঠিয়ে দিলাম। তখনই দেখলাম একটি ড্রোন শট যায়। তাই মনে করেছিলাম ওইটা মনে হয় মিডিয়ার শট। কারণ আমি যখন প্রথম দিন হাজিরা দিতে যাই, তখন দেখা যায় যে এটা সিআরটি শট, এবং এই শটের মাধ্যমে প্রমাণ করা হয়েছিল আমি নাকি জঙ্গি। আমার উপর জঙ্গি মামলা এই শর্টটা দিয়ে প্রমাণ করা হয়েছে যে আমি নাকি জঙ্গি, যে আমার জীবনের কোনো পরোয়া নাই, আমি জঙ্গিদের মতো শহীদ হয়ে যেতে চাই। আমি আমার বক্তব্য এত দীর্ঘায়িত করব না। আমি নির্মমতার ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে যাব যে বিগত 17 বছর ধরে আমরা কি আসলে একটা স্বাধীন ও সার্বভৌম দেশে বাস করছিলাম, নাকি কোনো একটা ফেসিস্ট, এবং না বলা যায় না ফেসিস্টও না, এমন একটা রাষ্ট্রের আন্ডারে আমরা বাস করছিলাম যেখানে কারাগার হচ্ছে সেই সমস্ত মানুষদের জায়গা যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ কথা বলে। সেই কারাগার হচ্ছে এমন একটি জায়গা যেখানে একটি মানুষ নাই যে আওয়ামী লীগের পক্ষে, যদি কেউ থাকে থাকে সে 1 মাসের জন্য কাস্টাডিতে গেছে। আন্দোলনের শেষ প্রান্তে 5 তারিখ যখন আমাদের 5 তারিখ যখন শেখ হাসিনা পালায় যায়, বিটিভি চ্যানেলটাকে হ্যাক করে যমুনা টিভির সম্প্রচার দিয়েছিল, তখন আমি বলে বুঝাতে পারবো না জেলের ভিতরের পরিস্থিতি। জেলের ভিতরে আপনারা জানেন ঈদ হয় না। 5 আগস্টের ওই দিনটা ছিল জেলের ভিতরের ঈদ। এমন কোন মানুষ নাই যে উচ্ছ্বাসিত হয় নাই। তাইলে আপনারা বলুন, ওই জেলের প্রতিটা কোটা পূর্ণ হচ্ছে সরকার বিরোধী মানুষের। যে একটা বার যদি সরকার বিরোধী কথা বলে, 7-8 জায়গা এখানেই। আমি জেলের টর্চার ছেলে হয়ে যাওয়ার ছোট্ট একটি কাহিনী কথা বলছি। ম্যাডাম যেটা আগে বলেছিলেন যে আমার সাথে আমার 14 বছরের ছোট ভাই যে ক্লাস 9-এ পড়ে, তাকে আটক করা হয়েছে। আমার মা বাবার আমরা শুধু 2 সন্তান। আমার মায়ের বুক খালি করে, আমার বাবার বুক উজাড় করে আমরা 2 সন্তানকে তারা ধরে নিয়ে যায়। থানার টর্চার সেলে আমাকে প্রায় আধা ঘন্টা 12 জন পুলিশ একসাথে টর্চার করে। টর্চারের মাথা আমি বলতে পারবো না, কিন্তু প্রথম মার থেকে
আল্লাহু আকবার এবং ইন্না লিল্লাহ বলে চিৎকার করতেছিলাম। পাশের রুম যে কাস্টডি ছিল তারা প্রত্যেকে বলতে পারবে আমি কতবার আল্লাহু আকবার কতবার ইন্না লিল্লাহ বলেছি। ঠিক আধা ঘন্টা পর আমি সজোরে কালিমায়ে তয়্যিবা পড়েছি, কারণ তখন আমার গর্দনায় ট্রেজার মারা হয়েছিল। আপনারা জানেন ট্রেজার কি? ইলেকট্রিক শক। একটি মাত্র কারণে মারা হয়েছিল যে ওরা আধা ঘন্টা ধরে আমাকে নির্যাতন করছে, আধা ঘন্টা ধরে আমাকে নির্যাতন করছে, আমি কেন বেহুশ হই না? আমার শরীর দেখে হয়তো অনেকে বলবেন আমি শুকনা পাত্তা মানুষ, আমি কেন বেহুশ হই না আধা ঘন্টা ধরে? আমি নাকি শক্তি দেখাচ্ছি? আমার ছোট ভাইয়ের সামনে যখন আমাকে মেরে অজ্ঞান করা হয়, অবুঝ মানুষ, আমি জানি না সে কি করেছে ওই পরিস্থিতিতে, আমি অজ্ঞান, আমি জানি না তার মাথায় কি দিয়েছে কি বলেছে। আমার ছোট ভাইয়ের সামনে যখন আমাকে অজ্ঞান করা হয়, আমার ছোট ভাই মনে করেছে আমি মারা গিয়েছি। এই পরিস্থিতিতে 13 বছর বয়সী একটি শিশু, 14 বছর বয়সী একটি শিশুর মনোবল, মানসিক পরিস্থিতি কি রকম হতে পারে আপনারাই ভালো বুঝবেন। ওই টর্চারকালীন সময়ে একজন কনস্টেবল ছিল, সিনিয়র এসআই, তার নাম সহ আমি চিহ্নিত করে দিতে চাই। আসাদুজ্জামান জালালাবাদ থানায় কর্মরত ছিল। তার কাহিনী যদি শুনেন আপনারা, তাহলে শরীরের এমন কোনো রোম থাকবে না যেটা আপনার দাঁড় হবে না। সে বন্দুকের নল গলার এইটুক পর্যন্ত ঢুকে বলছে, সেই বন্দুকের নল গলার এইটুক পর্যন্ত ঢুকে বলছে, স্বীকার কর মুজিব তোর বাপ। কেন ভাই তোমার আমার কি বাপ নাই? আমি উত্তর শুনতে চাই। কেন ভাই তোমার আমার কি বাপ নাই? কেন ভাই তোমার আমার কি বাপ নাই? তবে কেন এই মুজিবকে আমাকে বাবা বলতে হবে? হয়তো জাতির পিতা, সেটা অন্য বিষয়। আমার জন্মদাতা পিতা কেন বলতে হবে ওকে? এই জিনিসটা বলি নাই বলে আমাকে আধা ঘন্টা তারা টর্চার করেছে। আজ অনেক পুলিশ ভাইয়েরা, অনেক প্রশাসনিক কর্মকর্তারা দাবি করে তারা নাকি কি বলে পরিবারের তাগিদে, তারপরে চাকরির তাগিদে, এই সে তাগিদে তারা এই নির্যাতনগুলো করেছে। আসলে যদি তারা পরিবারের তাগিদে করতো, আসলে যদি তারা এই চাকরি তাগিদে করতো, তাহলে আমাকে আটক করার পরেই থানার কাস্টাডিতে দিত। থানার কাস্টাডি থেকে আবার আদালতে কোর্টের সময় চালান করে কোর্টে চালান করতো। কোর্ট থেকে যদি জেল হয় তাহলে জেলে চালান করতো। মাঝখানে মুজিবকে আমার বাপ ডাকানোর দরকার কি? এটা কি কেউ বলতে পারবেন এটা পরিবারের তাগিদে করেছে? তাহলে এই পুলিশ ভাইয়েরা কোনকে বলে যে তারা এইটাকে কি বলে পরিবারের তাগিদে এবং চাকরি তাগিদে করেছে? প্রতিটা জিনিসের, আমার প্রতিটা কথায় কিন্তু একটা বিচারের দাবি আছে। আমি জানি না উপলব্ধি করতে পারছেন কিনা মাননীয় উপদেষ্টা যারা আছেন এবং সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, তারা যদি কোনো এক সময় যদি সুযোগ করতে পারেন, আমি আপনাদের কাছে আকুল আবেদন করব যে এই জিনিসগুলার ছোট্ট জিনিসগুলার যাতে সুষ্ঠু বিচার আপনারা করতে পারেন। কারণ এই ছোট্ট জিনিসগুলো যদি আপনারা রেখে দেন, তাহলে জাতির প্রকৃত সংস্কার হবে না। এই ছোট্ট জিনিস থেকে জাতির প্রকৃত সংস্কার হবে না। এই ছোট্ট জিনিস থেকে আবার নতুন করে আরেক ফেসিস জন্ম নেবে। এই ছোট্ট জিনিস থেকে দেশ নতুন করে আবার অস্থিতিশীল হতে শুরু করবে।